সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। শুরুতেই জানতে চাই যে অনেক সংকটের আবর্তে আমরা আছি, তার মধ্যে সাংস্কৃতিক বা সংস্কৃতির সংকটের মধ্যে আমরা কতটা আছি? সাংস্কৃতিক সংকটটা তো আগেও ছিল এবং এখনো আছে। তবে সংস্কৃতিটা খুব জরুরি এবং আমরা তো বুঝি যে সভ্যতার চাইতেও জরুরি। কেননা সভ্যতাটা হচ্ছে আমরা যা ব্যবহার করি, আর সংস্কৃতি হচ্ছে আমাদের আত্মপরিচয় এবং ওইখানে আমাদের নিজস্বতাটা থাকে। তো সংস্কৃতির যে আপনি সংকটের কথা যদি বলেন, কতগুলো ক্ষেত্র দেখতে হবে যে যেমন সংস্কৃতির জন্য যা যা দরকার, একটা হচ্ছে অবকাশ দরকার, দ্বিতীয় হচ্ছে একটা স্বাধীনতা দরকার, তৃতীয় হচ্ছে যে একটা মতাদর্শ দরকার। এগুলো কিন্তু মানে সংস্কৃতিরই উপাদান, কিন্তু এইগুলো না থাকলে আমরা সংস্কৃতিকে বিকশিত করতে পারবো না। যেমন অবকাশের ব্যাপারটা ধরুন, যদি মানে অবকাশ না থাকে, আমরা যদি সবসময় ব্যস্ত থাকি, উদ্বিগ্ন থাকি, অস্থির থাকি, তাহলে তো সংস্কৃতির চর্চা হয় না। এবং সেটাও একটা সংস্কৃতি হয়, কিন্তু ওই অর্থে আমরা সংস্কৃতির কাছে যাচ্ছি না, আমরা গুণগত উৎকর্ষের কথা ভাবছি। তো আমরা যে সমাজের মধ্যে বাস করি, আমাদের অবকাশ খুব কম। অনেক লোকে বেকার আমাদের, কিন্তু এই বেকাররাও আবার বেশি যারা কাজের নিযুক্ত, তাদের চাইতেও তারা বেশি অস্থির থাকে, কাজ খুঁজছে, পাচ্ছে না বলে হ্যাঁ, হতাশ মানে হচ্ছে। এক ধরনের উদ্বিগ্ন অবস্থা। এবং এই অবকাশটা কাজের মধ্য থেকেই তৈরি হয়, যত কাজের ফাঁকে ফাঁকেই তৈরি হয়। তো এই অবকাশটা কিভাবে আমরা উদযাপন করছি বা এই যাকে ব্যবহার করছি, তার মধ্য দিয়ে আমাদের সংস্কৃতির পরিচয় আসে এবং সংস্কৃতিতে আমরা কোন ধরনের প্রভাব ফেলবো সেটা নিয়ন্ত্রিত হয়। এখন অবকাশের জায়গাগুলো কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। যেমন আগে খোলা মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, সেখানে ছেলে মেয়েদের চলাফেরা, বয়স্কদের আদান প্রদান, এইগুলোর পরিসরটা ছোট হয়ে সংকুচিত আসছে হয়ে গিয়েছে। এবং আমরা ছোট ছোট জায়গার মধ্যে ঢুকে পড়ছি। এবং আমরা ওই যে টেলিভিশনের পর্দা, কম্পিউটার, ছোট ঘরের মধ্যে আমাদের বসবাস, প্রতিবেশীর সঙ্গে আদান হাতের প্রদান মুঠোতে সব চলে আসছে। সমস্ত চলে আসছে, কিন্তু সংকুচিত মনে হবার ওদিকে পৃথিবীটা অনেক বড়, মানে তথ্য পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু হাতের মুঠোতেই আছে, কিন্তু আমরা ওর দ্বারা ওর চাপের মধ্যে আছি। তো এইটা একটা বড় সংকট আমাদের জন্য, যে অবকাশটা আমাদের নেই এবং অবকাশটা আমাদেরকে সংকুচিত করে দিচ্ছে। তার ফলে আমরা কি দেখব, যেমন ধরেন ছোট একটা ব্যাপার ধরুন, যে আগে এটা কিন্তু ইচ্ছানিরপেক্ষভাবেই ঘটে যাচ্ছে। যেমন আগে আমরা আমাদের ছাত্র জীবনে আমরা 100 নম্বরের মধ্যে চিন্তা করতাম যে 100 নম্বরের মধ্যে আমি 50 পাবো না 60 পাবো, 80 পেলে খুব খুশি হই। এখন ওইটাকে আমরা 5-এর মধ্যে নিয়ে এসেছি এবং 5-এর মধ্যে নিয়ে আসার ফলে আমাদের দৃষ্টিভঙ্গি, ছেলে মেয়েদের দৃষ্টিভঙ্গি কিন্তু, এবং অভিভাবকদের দৃষ্টিভঙ্গিও ওইখানে, যে সে 3.5 পাচ্ছে না 4 পাচ্ছে, 4.25 পেলে খুব ভালো পাওয়া যাচ্ছে, কাজেই জায়গাটাকে কিন্তু আমরা সংকুচিত করে ফেলছি। তো এইটা হচ্ছে একটা সংস্কৃতির একটা জায়গা যেখানে আমরা আমাদের জন্য এইটা একটা সংকট তৈরি হচ্ছে, যে আমরা অবকাশের জায়গা তৈরি করতে পারছি না। আর যেমন ধরেন ওই যে আমি যেটা একটু আগে বলছিলাম যে খোলা জায়গা নেই। অবকাশ বলতে চিন্তার অবকাশটা জরুরি এখানে। চিন্তার অবকাশ তো অবশ্যই অবশ্যই জরুরি, জরুরি। এবং সেই চিন্তাটা তো আপনি অলস চিন্তায় আসবে না, সেই চিন্তাটা আসবে যে কাজের মধ্য দিয়ে, সক্রিয় একটা সক্রিয় হ্যাঁ। একটা জীবনের মধ্য দিয়ে। তো ওই মানে আলস্য না, আলস্য আমরা অবকাশকে আমরা আলাদা করে দেখব, যে আলস্য হচ্ছে যে ঝিমাচ্ছি বা নাই, মানে ভেতরে কোনো উদ্যোগ নাই, উদ্যোগ হ্যাঁ, হ্যাঁ। নাই, কোনো আশা উদ্যোগ নাই, নাই, হ্যাঁ। কোনো স্বপ্ন নাই। স্বপ্ন নাই, একেবারে খুব জরুরি কথা বললেন, স্বপ্ন নাই। তো ওইটা না, ওর মধ্যে যে অবকাশটা আলস্য না, এটা হচ্ছে যেটা এর মধ্যে অবকাশটা আবার বিনোদনের সঙ্গে যুক্ত, সৃষ্টিশীলতার সাথে যুক্ত, স্বাস্থ্যের সাথে যুক্ত। কাজে এইগুলো এই অবকাশ জিনিসটাকে আমাদের খুব গুরুত্ব দিতে হবে সংস্কৃতির চর্চার ক্ষেত্রে। দ্বিতীয় আমি যেটা বলছিলাম যে স্বাধীনতা, এই স্বাধীনতাটাও কিন্তু আমাদের সংকুচিত হয়ে যায়। আমরা মনে করি যে তথ্যের অবাধ প্রবাহ আমাদেরকে বোধহয় স্বাধীনতা দিচ্ছে, কিন্তু এই যে বিজ্ঞাপনের যুগ, এই যে মানে টেলিভিশনের যুগ, এই যে নানান ছোট মেসেজের যুগ, এরা কিন্তু আমাদেরকে সংকুচিত করে ফেলছে। আমি কি খাবো, কি পড়বো, কি আমার পড়া উচিত, কি আমার খাওয়া উচিত, কোন ধরনের আমার চিন্তা করা উচিত, সেটার মধ্যেও এটা স্বাধীনতাটা খর্ব হচ্ছে। এমনকি ধরেন ইন্টারনেটে যে তথ্যগুলো আমি পাই, সেই তথ্যগুলো একভাবে সাজানো থাকে, কিন্তু যারা তথ্য সরবরাহ করে তাদের চিন্তার ওখানে প্রতিফলন ঘটে, এবং ওইটাকে যদি আমি ভাঙতে না পারি বা ওইটাকে ব্যবহার না করে আমার নিজের সিদ্ধান্তের দিকে না যেতে পারি, তাহলে তো সংস্কৃতির বিকাশ হতে হবে না। আপনি বলছিলেন যে ওই যে সাজানো থাকে, সেটাও এক ধরনের ভাবে সাজিয়ে দেওয়াই থাকে, পিছনে থাকে হচ্ছে
বিপণনের বা বাণিজ্যিকরণের একটা বিষয়। এই বাণিজ্যটা কিন্তু প্রধান হয়ে দাঁড়িয়েছে এবং এই যে অবকাশ ও বাণিজ্যের করতলগত হয়ে গেছে এবং এই যে আমাদের স্বাধীনতা সেইটে খর্ব হচ্ছে বাণিজ্যের কারণে। এখন এই বাণিজ্য বিষয়টাকে কিন্তু পৃথিবীতে ক্রমাগত গুরুত্বপূর্ণ হচ্ছে। আজকে যেটাকে আমরা বিশ্বায়ন বলছি সেটা কিন্তু বাণিজ্যিক বিষয়, সাংস্কৃতিক বিষয় নয়। অথচ সেটা আবার সাংস্কৃতিক চেহারা নিয়ে আসছে, যে সাংস্কৃতিক রুচি তৈরি করছে, একটা রুচির পরাধীনতার মধ্যে আমরা চলে যাচ্ছি। সেই রুচিটার ক্ষেত্রে আমার ব্যক্তিগত আর স্বাধীনতা থাকছে না। তো এই স্বাধীনতাটা, চিন্তার স্বাধীনতা, রুচির স্বাধীনতা, এইগুলো কিন্তু বিঘ্নিত হচ্ছে। কাজেই একদিকে মনে হবে যে সংস্কৃতির খুব চর্চা হচ্ছে, কিন্তু অন্যদিকে আবার সংস্কৃতির ভেতরে একটা সংকোচন ঘটছে। এই সংকোচনটা খুব দুশ্চিন্তার বিষয়। এই রুচি তৈরি করার বিষয়টা, রুচি কি আসলে মানুষের রুচি তৈরি করার চেষ্টা হচ্ছে না ভোক্তার রুচি তৈরি করার চেষ্টা হচ্ছে? হ্যাঁ, এইটা তো আমরা যে সভ্যতার মধ্যে বসবাস করছি সেই সভ্যতাটা হচ্ছে, আমরা যদি তাকে নির্দিষ্ট করি, সেটা হচ্ছে পুঁজিবাদী সভ্যতা। এবং এই সভ্যতা কতগুলো জিনিসে বিশ্বাস করে। একটা জিনিস হচ্ছে ওই ভোগবাদিতা, যে একেবারে যে কতটা ভোগ করতে পারছে তার মধ্য দিয়েই তার জীবনের সার্থকতা, তার নির্মাণ লাভ। হ্যাঁ, তার জন্য এটাই যেন তার চরম জায়গাটা, যে ভোগ না করতে পারলে, এবং ভোগের ক্ষেত্রে প্রতিযোগিতাটা হচ্ছে। তো একজন মানে আমি কত কম জিনিসে চলতে পারি, এই কথাটা সক্রেটিসের কাছে আমরা শুনেছি, যে সক্রেটিস দোকানে যেতেন, তার সময়ও দোকান টোকান ছিল, এত ছিল না, কিন্তু উনি দিয়ে ভাবতেন যে এত সব জিনিসের মধ্যে আমার কোনটা না হলে চলে। বা এত কিছু ছাড়াই আমি কিভাবে বেঁচে আছি। হ্যাঁ, আমরা কিন্তু তার চিন্তা করার জন্য সুযোগ, যে আমি এইগুলোর দ্বারা অভিভূত হয়ে যাব না এবং আমার দৃষ্টি কেবল ওইগুলো সংগ্রহের মধ্যে থাকবে না, আমি চিন্তা করতে হবে। চিন্তার স্বাধীনতা, মানুষের ওই যে চিন্তার স্বাধীনতার ব্যাপারটা খুব জরুরি। মানুষকে আমরা চিন্তাশীল প্রাণী বলি এবং মানুষকে আমরা সামাজিক প্রাণী বলি। মানুষকে চিন্তা করতে না দিয়ে যে আমরা সংস্কৃতির কথা বলছি, উৎসবের কথা বলছি, আচারের কথা বলছি, সেগুলো তো আমরা আগে থেকে পালন করতাম, আমাদের নৃতাত্ত্বিকভাবে পালন করতাম। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে আমি কিভাবে শরতে কিভাবে হাঁটবো, পৌষে কিভাবে হাঁটবো, কি কাপড় পরবো, এই যে মানে কিভাবে খাবো, কি রান্না খাবো, আর কিভাবে রান্না তৈরি হবে, এই বিষয়গুলো তো খুবই অনিবার্য ছিল আমাদের। যে আমাদের তো একটি জীবনধারা আছে, যাপিত জীবনের এক ধরনের সংস্কৃতির মধ্যেই আমরা বেড়ে উঠেছি, আমাদের জীবন চলছে। সেই জায়গা থেকে যে এভাবে আমাদেরকে বলে দেওয়া যে তুমি এভাবে চলো, এভাবে চলো না, এবং এই যে ঋতুভিত্তিক বলা, মাস ভিত্তিক বলা, দিন ভিত্তিক বলা, অনেক দিবস চলে আসছে। আমাদের সংস্কৃতিতে অনেক দিবস ছিল না। আমরা ধর্মীয় দিবসগুলোর কথা জানতাম, বা পয়লা বৈশাখ বা এই জাতীয় মানে ঋতুর দিবসগুলোর কথা জানতাম। কিন্তু এখন অনেক রকম দিবস, হাসি দিবস, কান্না দিবস, অনেক রকম দিবস, ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস। না, এইগুলো সব তো আসছে মানে পণ্য বিক্রির জন্য। এমন যে ভালোবাসা দিবসের কথা যদি আমি ফট করে বললাম, সেটা তো পণ্য বিক্রির জন্য, যে এই সমস্ত ভালোবাসার জন্য কার্ড বিক্রি হবে, গিফট বিক্রি হবে, তারপরে প্রসাধন বিক্রি হবে, জামা কাপড় বিশেষ ধরনের পরতে হবে, সমস্তটা কিন্তু পণ্যের যে বিপণন তার সঙ্গে যুক্ত। এবং পৃথিবীতে যত উপায় আছে ধনোপার্জনের মধ্যে, তার মধ্যে নিকৃষ্টতম হচ্ছে বাণিজ্য। এর মধ্যে প্রতারণা থাকবে, এর মধ্যে ছলনা থাকবে, এর মধ্যে ভেজাল থাকবে, এবং এর মধ্যে ক্রেতাকে বাধ্য করা হবে যে এই জিনিসটা কিনতে, প্রলোভন থাকবে। ক্রেতার কিন্তু মানে মনে করছে সে স্বাধীন, কিন্তু সে স্বাধীন না, তার যে রুচিটা ওইভাবে গঠিত হয়ে যাচ্ছে। তো আমাদের নিজস্ব যে এইগুলো প্রাকৃতিকভাবে, সামাজিকভাবে, ঐতিহাসিকভাবে যেগুলো গড়ে উঠেছিল, যেমন আমরা ধরা যাক যে ডাবের পানি খাচ্ছি গরমের সময়, তো এখন তো আর ডাবের পানি আমি খেতে পারবো না, এখন দেখা হবে যে কোল্ড ড্রিঙ্ক আসবে। একসময় চা এসেছিল, ভালো কথা, চা আমরা করে নিলাম, কিন্তু এখন তো কোল্ড ড্রিঙ্ক পাওয়া যাবে, এবং বাড়িতে গ্রামে গ্রামে এটা পাওয়া যাবে, দোকান আছে সামনে, সেখান থেকে সে নিয়ে আসবে। গাছের ডাব গাছে আছে, কিন্তু আপনাকে কোমল পানি দেওয়া হচ্ছে, কোমল পানি খাওয়া হচ্ছে, অথবা লেবু দিয়ে, পানিতে মধ্যে লেবু দিলে যে একটা চমৎকার যে জিনিস, যে শরবতটা পাওয়া যাচ্ছে, এর চেয়ে তো এ তো অতুলনীয় লেবুর পানি এই গরমের সময়। কিন্তু সেটা তো আমরা ভুলেই যাচ্ছি, বা সেটার কোনো ওই চর্চাইটাই থাকছে না, এবং ওই তার জায়গাতে এই নানান জিনিস মুড়ি ঘুরে জায়গা চলে এসেছে চিপস। হ্যাঁ, এবং তারপরে সকালবেলা উঠে মুড়ি খাওয়া, বা মুড়ির সাথে মুড়ি ভাজা, বা মুড়ির সাথে মুড় বানিয়ে খাওয়া, এগুলো হচ্ছে না। এবং মুড়িও চলে আসছে প্যাকেটের মধ্যে, চানাচুর চলে আসছে প্যাকেটের মধ্যে। ফলে হচ্ছে কি, যে ওই নিজস্বতাটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং সংস্কৃতি কিন্তু এই নিজস্বতার উপর নির্ভর করে।
সংস্কৃতির মধ্যে একটা বিশ্বজনীনতা থাকবে, আন্তর্জাতিকতা থাকবে দৃষ্টিভঙ্গিতে, কিন্তু সে দাঁড়িয়ে থাকবে তার নিজের ভূমির ওপরে, এবং সেইখানে নিজস্বতাটাই হচ্ছে সংস্কৃতির বৈশিষ্ট্য। সংস্কৃতির শেকড় অনেক দূর বিস্তৃত থাকে আমরা শুনেছি। সেই জায়গা থেকে সংস্কৃতির সঙ্গে যদি আমরা তুলনা করি যে এখন বাংলাদেশ বা আমরা যেভাবে তৈরি হচ্ছে, আমাদের প্রজন্ম যেভাবে তৈরি হচ্ছে, সেই জায়গায় আমরা দেখছি যে নারকেল গাছের শেকড় অনেক দূর পর্যন্ত যায় স্যার, আমরা যতটুকু জানি। ইউক্যালিপটাসের শেকড় বেশি দূর যায় না। এখন কোন সংস্কৃতিতে যাচ্ছে আমরা? ইউক্যালিপটাস সংস্কৃতি যাচ্ছে। ইউক্যালিপটাস কিন্তু আরেকটা ক্ষতিকর জিনিস আছে, এটা কিন্তু প্রকৃতি বান্ধব না। এবং আমরা যে চাষ গাছের করতাম, গাছের কথাই ধরা যায়, গাছে আমাদের ফলবান গাছের কথা সবসময় ভাবতাম, এবং আমাদের বাড়িতে যে গাছ হতো তার মধ্য থেকে মানে বছরের নানান ধরনের ফল, কোন সময় কোন ফল পাওয়া যাবে আমরা এটা জানা থাকতো, এবং ওই ফলগুলো আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের শারীরিক বৃদ্ধির জন্য, আমাদের তৃপ্তির জন্য খুব জরুরি ছিল। কিন্তু এখন এই যে এই ফলের কথাটা যে আপনি তুললেন, গাছের কথাটা, এই গাছগুলো অপ্রয়োজনীয় গাছ, শোভাবর্ধনের গাছ, আমাদের গাছ না, বাইরে থেকে আসছে, এবং এগুলোর আমরা বপন করছি আবার ওই তাদের উদ্দেশ্যে, বাণিজ্যিক উদ্দেশ্যে। কাজে বাণিজ্যটা সংস্কৃতির জন্য বিরোধী শক্তি, এবং এর মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। এবং মানে আমরা গাছের কথাতে আসলাম এই জন্য যে সব দিক থেকে আমরা বাইরের যে বিষয়গুলো নিচ্ছি সেটা আমার সঙ্গে যাচ্ছে না, মাটির সঙ্গে যাচ্ছে না, এরকম সংস্কৃতি আমরা নিচ্ছি। এবং গাছের আবার উপমা হিসেবে বলা হয়, হ্যাঁ, উপমা হিসেবে যে ইউক্যালিপটাস যে একটা তার শেকড় খুব বেশি দূর যায় না, আমরা ওই রকম একটা সংস্কৃতির মধ্যে পড়ে যাচ্ছি। হ্যাঁ, এইটা তো, এবং শোভা বর্ধন করা হচ্ছে, মানে প্রয়োজনের বাহ্যিক। হ্যাঁ, সেইটা কিন্তু সংস্কৃতির বাইরের উপকরণটা দিয়ে সংস্কৃতিকে চেনা যাবে না। তো সংস্কৃতিকে সেই জন্য দেখতে হবে যে তার ভেতরের কি বস্তু আছে। সেখানেই আমি মতাদর্শের কথাটা বলছিলাম, যে কোন মতাদর্শের দ্বারা আমরা পরিচালিত হচ্ছি। আমরা যদি এই যে ভোগবাদিতার কথা বললাম, সে ভোগবাদিতা আমি যুক্ত করলাম পুঁজিবাদের সঙ্গে। পুঁজিবাদের আরেকটা বড় গুণ হচ্ছে, এবং সেটা দোষও তার, যে প্রত্যেককে নিজের স্বার্থের কথা ভাবায়, যে আমার কি লাভ হবে এবং আমি এর দ্বারা কতটা মুনাফা পাবো। তার ফলে কি হয়, যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এবং আজকে যে ভয়াবহ সব ঘটনা ঘটছে সমাজের মধ্যে, যে মানে 10,000 টাকার জন্য জোড়া খুন হয়ে যাচ্ছে, ভাই ভাইকে খুন করছে, মাকে ছেলে মেরে ফেলছে, এই যে ঘটনাগুলো, নৃশংসতার এই জায়গাগুলো হচ্ছে, যে এইগুলো কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে ছিল না, বা পৃথিবীর কোনো সংস্কৃতির মধ্যে এগুলো বাঞ্ছনীয় নয়, কিন্তু এগুলো চলে আসছে। এই অপরাধ প্রবণতা, সেটা হচ্ছে যে প্রত্যেকেই তার নিজের স্বার্থ দেখছে। তো সে ভাবছে যে আমার লাভটা হচ্ছে তো, এবং সেখানে দয়া মায়া যে বিবেচনা, সমষ্টির জায়গায় ব্যক্তি একেবারেই। এবং এই জায়গাটায় আমরা যদি দেখি যে এইটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল না। আমরা যে এই মার্চ মাস পার হয়ে এলাম, তখন তো আমরা আমাদের মুক্তিযুদ্ধের কথা বিশেষভাবে আলাপ করি। তখন তার স্বপ্নটার কি ছিল? স্বপ্নটা ছিল কিন্তু সমষ্টিগত স্বপ্ন, সমষ্টিগত মুক্তি। আমরা ব্যক্তিগত মুক্তির কথা আলাদা করে ভাবিনি। আমরা ভেবেছি যে ব্যক্তির মুক্তি সমষ্টির মুক্তির সাথে জড়িত, এবং আমরা সমস্ত দেশের জনগণ যদি মুক্ত না হয় তাহলে আমার কোনো ভবিষ্যৎ নেই। ওই জায়গাটা কিন্তু বাস্তব সত্য। একটা যুদ্ধের মধ্য দিয়ে ওইটা একটা অতি নাটকীয় নৃশংসভাবে উন্মোচিত হয়েছিল, কিন্তু সত্য এইটা যে সকলের মুক্তি ছাড়া ব্যক্তির মুক্তি হবে না, এবং ব্যক্তি তখন নিজেকে নানান রকম আত্মরক্ষার জন্য পাহারা বসাবে, দেয়াল তুলবে, এবং সতর্ক থাকবে, এবং ভয় পাবে। তো ব্যক্তির যে খোলামেলা জায়গাটা, উদারতা এবং মেলবার ক্ষমতা, মিশবার ক্ষমতা, একসাথে স্বপ্ন দেখা, একসাথে চলা, এইগুলো তো আমরা ক্রমাগত সরে আসছি। এবং আমি যদি গত 44 বছরের ইতিহাস দেখি, তাহলে দেখব যে ওই সমষ্টিগত জায়গা থেকে ক্রমাগত আমরা ব্যক্তির দিকে চলে আসছি। আমি বিরতিতে যাব স্যার, ফিরে এসে জানতে চাবো যে মানে সাংস্কৃতিক বা সংস্কৃতির যে সংকট, তার একটা বড় কারণ কি এই জায়গায়, যে আমাদের রাজনীতির যে প্রতিশ্রুতির যে জায়গাটা, সেই জায়গাটা খুব স্পষ্ট না, বিষয়টা হালকা হয়ে যাওয়ার কারণে, বা কি বলবো, এক ধরনের মানে দিগ্ভ্রান্ত অবস্থা তৈরি হওয়ার কারণে কি সংস্কৃতিতে এই সংকটের মুখে আমরা আছি? হ্যাঁ, সেটা তো বলা যাবে। রাষ্ট্রের ভূমিকাটা সংস্কৃতিতে খুব প্রভাবশালী এবং জরুরি। আমি জরুরি বলবো এই জন্য যে রাষ্ট্রের কেন দরকার? রাষ্ট্রের দরকার হচ্ছে ব্যক্তির নিরাপত্তা দেওয়ার জন্য, ব্যক্তিকে রক্ষা করার জন্য। কিন্তু রাষ্ট্র যখন সে দায়িত্ব পালন না করে,
তখন যেমন রাষ্ট্র যখন নিরাপত্তাহীনতা সৃষ্টি করে তখন বুঝতে হবে যে সেটাতে সব জায়গায় প্রভাব ফেলছে এবং সেটা সংস্কৃতি চর্চার উপরও প্রভাব ফেলছে। তো এখন আমরা আমাদের যে আমরা দীর্ঘকাল ধরে পরাধীন ছিলাম, ব্রিটিশ আমলে পরাধীন ছিলাম, পাকিস্তান আমলে পরাধীন ছিলাম, রাষ্ট্র আমাদের শত্রু ছিল। রাষ্ট্রের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি? যে রাষ্ট্র আমাদের যে সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে যে মুক্তিটা দেওয়ার কথা ছিল ওই রাষ্ট্রগুলো তা দিচ্ছিল না। তা আমরা কি দেখলাম? যে আমরা ওই রাষ্ট্র ভেঙেছি, বড় রাষ্ট্র ভাঙলাম, ছোট রাষ্ট্র করলাম, আরও ছোট রাষ্ট্র করলাম, কিন্তু আমরা কিন্তু রাষ্ট্রীয় যে কাঠামো, রাষ্ট্রের মধ্যে যে যন্ত্রপাতি সেইগুলো কিন্তু বদলাতে পারেনি। তার ফলে দেখা যাচ্ছে যে রাষ্ট্রের সাথে ব্যক্তির যে সম্পর্ক, সেই ব্যক্তির সম্পর্কটার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, সাংঘর্ষিক অবস্থায় গিয়েছে। হ্যাঁ, এবং রাষ্ট্র কিন্তু নিরাপত্তা দিচ্ছে না ব্যক্তিকে, এবং তার ফলে দেখা যাচ্ছে যে এই যে সংস্কৃতির ক্ষেত্রে এর প্রভাব পড়ছে। আপনি ধরুন মেয়েদের নিরাপত্তার কথাটা ধরুন, এখন আমাদের কিন্তু মেয়েরা অনেক এগিয়ে গেছে। এই তারা শিক্ষার ক্ষেত্রে বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, উৎপাদনে অংশগ্রহণ করা বলুন, কিন্তু যে জিনিসটা হচ্ছে না সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এই পুরুষতান্ত্রিক যে রাষ্ট্রীয় ব্যবস্থা, সেইখানে মেয়েদের যে কাজের যে মূল্যায়ন সেটা সঠিকভাবে হয় না। এক, দুই হচ্ছে এই ব্যবস্থা নারীকে নিরাপত্তা দেয় না। ফলে এটা হচ্ছে এই রকমের যে মেয়েরা কত এগুলো লেখাপড়া করছে, সব কিছু দিয়ে এগিয়েছে, কিন্তু সমস্ত কিছুতে যোগ্যতা, দক্ষতা, হ্যাঁ, কিন্তু আপনি দেখবেন যে যেটা খুব চোখে পড়ে, আগে এতটা ছিল না, যে মেয়েরা কিভাবে হিজাব পরছে, কিভাবে বোরখা চলে আসছে, এটা কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে কখনোই ছিল না। আমরা কিন্তু মেয়েরা স্বাভাবিকভাবেই থাকতো, তারা বেরোতে পারতো না, কিন্তু বেরোলে তারা এই বোরখা পরার দরকার ছিল না, হিজাব পরার দরকার ছিল না। এখন এটা কেন করছে? এটা কিন্তু কোনো ফ্যাশনের ব্যাপার না, এটা হচ্ছে নিরাপত্তাহীনতার ব্যাপার। যে মেয়েদেরকে আমরা ওই নিরাপত্তা দিতে পারছি না যে তারা যে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, স্বাভাবিকভাবে বাইরে আসবে, বাইরে এলে তারা মনে করে যে তাদের উপর উত্ত্যক্ত করা হবে, তাদের ধিক্কার দেওয়া হবে, তাদের উৎপাত করা হবে এবং পেছনে লাগবে। আর যদি একটি মেয়ে না ভাববে যে আমি যদি একটা বোরকা পরে যাই, তাহলে মনে করবে যে আমি আত্মসমর্পণ করেছি, যে আমার মধ্যে কোনো ঔদ্ধত্য নেই, এবং তখন মনে করবে যে এটা নিরীহ, একে একটু ছেড়ে দেওয়া যায়। তো এই যে এই জায়গাটায় কিন্তু আমরা সমাজের অর্ধেক মানুষকে এইভাবে যে একটা জায়গায় নিয়ে রাখছি নিরাপত্তাহীনতায়, এইগুলো কিন্তু হচ্ছে যে রাষ্ট্রের দায়িত্ব ছিল নিরাপত্তাটা বিধান করা, রাষ্ট্র সেই দায়িত্বটা পালন করতে পারছে না। আর আপনি যদি শিক্ষার জায়গাটা তো খুব জরুরি জায়গা। এখন শিক্ষা ক্ষেত্রে যেটা ঘটছে সেটা হচ্ছে, এটা তো আমাদের বারবার বলতে হবে যে এই যে 3 ধারার শিক্ষা, এটা কিন্তু 3টে ভিন্ন সংস্কৃতির সৃষ্টি করছে। মানে ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, আবার মাদ্রাসা, সংস্কৃতিকে বিভক্ত করে দিচ্ছে। আমরা একটা অখণ্ড গণতান্ত্রিক সংস্কৃতি চাচ্ছিলাম, যেখানে আমাদের যে ঐতিহ্যগুলো, আমাদের যে মানে যে পরিচয়গুলো, সেই পরিচয়গুলো ব্যক্ত হবে এবং সেগুলো বিকশিত হবে। আমরা মাতৃভাষার মাধ্যমে, ভাষাটা খুব জরুরি সংস্কৃতির জন্য, আমরা মাতৃভাষার মাধ্যমে সব কাজগুলো করতে পারবো, কিন্তু আমরা সেগুলো করতে পারছি না। আমরা দেখা যাচ্ছে যে বাংলা ভাষাতে যে সংস্কৃতির কথা যদি আপনি ধরেন, বাংলা ভাষার যে শক্তি, যে ক্ষমতা থাকার কথা ছিল, সেই ক্ষমতা আজকে তার নেই। কেন নেই? পৃথিবীতে ধরুন আপনি 26 কোটি 27 কোটি বাঙালি আছে, জনসংখ্যা হিসেবে আপনি যদি ধরেন তাহলে তাদের স্থান হবে বিশ্ব মধ্যে যে চতুর্থ না হলেও 5ম স্থান, কিন্তু বাঙালি তো সেই মর্যাদা পাচ্ছে না এই জন্য যে বাঙালির ক্ষমতা নেই। এবং ক্ষমতাটা কোথা থেকে আসবে? ক্ষমতাটা আসবে জ্ঞানের চর্চা থেকে। জ্ঞানের চর্চা কিন্তু কমে যাচ্ছে। বাঙালি কি নিজেকে নিজে মর্যাদা দেওয়ার চেষ্টা করেছিল কখনো? না, দিতে পারেনি, কেননা সে তো পরাধীন ছিল একটা কথা, সেজন্য তার তো, কিন্তু স্বাধীন তো হলো। স্বাধীন হওয়ার পরেও সে জ্ঞানের চর্চাটা কিন্তু করলো না। অন্য জায়গায় তো আমি আছে সেগুলো রইলো, কিন্তু জ্ঞানের চর্চা তো আমরা করছি না। আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু জ্ঞানী হচ্ছি না। আপনি দেখুন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা খুব সীমিত, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা বলতে কিছু নেই। আমাদের যে প্রকাশ, মানে আত্মপ্রকাশের জায়গা, যে সাহিত্য, সেই সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখব যে হালকা সাহিত্য আমরা অনেক তৈরি করছি, কিন্তু সেই রকম লেখা যেটা কথা সাহিত্যিক হোক বা কবিতা হোক বা প্রবন্ধ হোক,
যেগুলো আপনাকে চিন্তিত করবে, ধাক্কা দেবে, আপনাকে উদ্বেলিত করবে, আপনাকে অন্যের সঙ্গে মিলবার আকাঙ্ক্ষা তৈরি করবে, সেই রকম লেখা কিন্তু আমরা লিখতে পারছি না। এই যে আমাদের জ্ঞানী হওয়া বা জ্ঞান চর্চা, জ্ঞানী হওয়ার যে জ্ঞান চর্চার মধ্যে থাকার একটা বিষয়, সেটা তো আপনি বললেন। পাশাপাশি স্যার যে আমি গ্রহণ করার মধ্য দিয়েও আমরা কি আসলে গ্রহণ করতে শিখেছি কিনা? না, গ্রহণ তো করছি, মানে চাপিয়ে তো দিচ্ছে, বাণিজ্য তো চাপিয়ে দিচ্ছে, পণ্য তো চাপিয়ে দিচ্ছে, কিন্তু আমরা কোনটা গ্রহণ করছি? এখন ধরুন প্রযুক্তি গ্রহণ করব, কিন্তু প্রযুক্তি তো বিজ্ঞান না, বিজ্ঞানটাকে কিন্তু গ্রহণ করতে পারছি না, বা জ্ঞানকে গ্রহণ করতে পারছি না। আমরা কিন্তু বাইরের জিনিসগুলো নিতে পারছি, অভ্যাসটাকে রপ্ত করছি। রপ্ত করছি, পণ্য নিচ্ছি, প্রযুক্তি নিচ্ছি, কিন্তু যে জ্ঞানের যে উত্তরাধিকার, সারা বিশ্বে যে জ্ঞানের যে সমৃদ্ধি, সেইটা কিন্তু আমরা আনতে পারছি না। এবং আমরা না আনতে পারছি না, তার কারণ হচ্ছে কতগুলো কারণ আছে। আবারও ভাষার কাছে আসতে হবে। গ্রহণের সবচাইতে উপযুক্ত হচ্ছে ভাষার মধ্যে দিয়ে আমরা গ্রহণ করব, সেই ভাষা কিন্তু গ্রহণের জন্য উপযুক্ত করে আমরা তুলতে পারছি না। অনুবাদের কথা ধরুন, আমরা যদি যারা পৃথিবীতে যে জ্ঞানের চর্চা হচ্ছে সেগুলো তো আমরা মাতৃভাষায় অনুবাদ করতে হবে এবং সহজলভ্য করতে হবে, যাতে করে সে বুঝতে পারে এবং এই জ্ঞানটা গভীরে চলে যায়। অনুবাদ কিন্তু আমাদের খুব দুর্বল অংশ। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অনুবাদের একটা ব্যবস্থা থাকে বা বাজেটের মধ্যে একটা অঙ্ক দেখানো থাকে, কিন্তু ব্যবহার করা হয় না। অনুবাদ আমরা করতে পারছি না, এবং তার ফলে হচ্ছে কি জ্ঞানটাকে নিতে পারছি না এবং জ্ঞানের নির্যাসটাকে ছড়িয়ে দিতে পারছি না। নানা বিষয়ে আমাদের যে বিশ্বে যে ধরনের যে সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে, সেই চিন্তার জায়গাটা আমরা আনতে পারছি না। আবার উল্টো দিকে যাবে, যেমন ধরুন যে আমরা যেটুকু চর্চা করি সেইটা কিন্তু আমরা বিশ্বের কাছে উপস্থাপনও করতে পারছি না, কারণ হ্যাঁ আমরা লিখতে পাচ্ছি না। আমরা ইয়ে করছি, আমাদের ভাষাকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে কিন্তু আমরা এটা জানাতে পারবো। আমাদের ওই যেটা আমি সাহিত্য চর্চার কথা বলছিলাম, সেই সাহিত্য চর্চাও সমৃদ্ধ হচ্ছে না, আবার আমরা যে জ্ঞানের যে সাহিত্য সেইটাও আমরা লিখতে পাচ্ছি না। তো এইগুলোতে হচ্ছে কি যে সমস্ত জিনিসগুলো আপনি এই যে তাৎক্ষণিক ব্যাপারে পরিণত হচ্ছে এবং গভীরতার দিকে আমাদের যাবার দুর্বলতা। কিন্তু গভীরতার দিকে আমরা যাচ্ছি না, মানে কেন? মানে আমাদের যাচ্ছি না এই জন্য, এটা তো ব্যক্তিগতভাবে কেউ যেতে পারবে না। যেমন একজন সেখানে আবার রাষ্ট্রের বিষয় আসবে, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার বিষয়, রাষ্ট্রের পরিবেশ তৈরি করার বিষয় আছে, উৎসাহিত করার বিষয় আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাতৃভাষার মাধ্যমে জ্ঞানের চর্চা, এইটা কিন্তু একেবারে প্রাথমিক বিষয়। এটা কেউ বিশ্বাসই করবে না যে এত মানুষ বাঙালি, কিন্তু তারা তাদের মাতৃভাষার মাধ্যমে উচ্চতর শিক্ষা দিতে পারে না বা বৈজ্ঞানিক শিক্ষা দিতে পারে না, এমনকি তারা উচ্চ আদালতেও এই ভাষাটাকে ব্যবহার করছে। জন্য একটু বিষয়টা এখানে রেখে আমি জাস্ট জানতে চাই যে আমাদের রাষ্ট্র কি কখনো সংস্কৃতিবান হয়নি? না, রাষ্ট্র আমরা পাইনি। না, তো পাইনি তো। তার কারণ হচ্ছে যে এই রাষ্ট্রের যারা শাসন শ্রেণী, আগে তো তারা বিদেশি ছিল, এখনকার যারা শাসক তারা একটাই শ্রেণী, তারা নানান দলে বিভক্ত, কিন্তু এই শ্রেণীর মধ্যে কিন্তু ওই দেশপ্রেমটা নেই, দেশপ্রেম কমে যাচ্ছে। আপনি দেখবেন যে আগে যে আমাদের দেশে যারা শাসক ছিল, এবং এটা খুব কৌতুকের ব্যাপার যে তাদের ছেলে মেয়েরা কিন্তু বিদেশে থাকতো, বা ইংরেজদের অনেক দিন ধরে 200 বছর শাসন করেছে, তাদের ইতিহাসে দেখা যাবে যে যে সন্তান ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে তারও শিক্ষার জন্য তারা সেই সন্তানকে ইংল্যান্ডে পাঠিয়ে দিচ্ছে। আজকে বাংলাদেশেও আমরা সেই জিনিস দেখছি যে যারা আমাদের ধনী, অর্থাৎ যারা শাসক, ধনীরাই শাসক, তারা কিন্তু তাদের সন্তানদের শিক্ষার জন্য এখানে আর রাখতে চাচ্ছেন না। তারা ইংরেজি মাধ্যমে পড়ছেন দেশের মধ্যেই, তারপরে তারা বিদেশে চলে যাচ্ছে এবং বিদেশে চলে যেয়ে বিদেশি শিক্ষা পাচ্ছে। অর্থাৎ এই দেশের শিক্ষা, এই দেশের আবহাওয়া, এই দেশের সংস্কৃতি, এর মধ্য থেকে এর উপর আস্থা নেই। তাহলে কি দাঁড়ালো? যে শাসক তো বদল হয়েছে, আমরা তো স্থানীয় শাসক পেয়েছি, এরা তো বর্ণে এবং রক্তে আমাদেরই লোক, কিন্তু এই শাসক কিন্তু আগের মতনই বিদেশি মনোভাবাপন্ন রয়েছে, তাদের দৃষ্টিভঙ্গিটা বদলায়নি। আর এর কারণ হচ্ছে রাষ্ট্র বদলায়নি আসলে, মানে বাইরে বদলেছে কিন্তু চরিত্রে বদলায়নি। চরিত্রটা কিন্তু ভেতরের চরিত্রটা আগের মতোই রয়ে গেছে। রাষ্ট্র বদলেছে, রাষ্ট্র চরিত্রটা বদলায়নি। সেই জায়গা থেকে তাহলে মানে মুক্তি কোথায়, উত্তরণ কোথায়? এটা তো আমার কাছে আমাদের সাধারণ বুদ্ধিতে যেটা আমরা বলতে পারি সেটা হলো যে আসলে মুক্তির কথাটা যদি বলি, তো মুক্তির জন্য তো আমরা লড়াই করেছি, সে লড়াই শেষ হয়নি।
এবং এই লড়াইটা আরো এগিয়ে নিয়ে যেতে হবে। যে লড়াইটা হচ্ছে এই জন্য যে রাষ্ট্রকে বদলাতে হবে চরিত্রগতভাবে, রাষ্ট্রেরকে সমাজের মধ্যে সামাজিক করতে হবে, এবং এই রাষ্ট্রকে জনগণের রাষ্ট্রে পরিণত এই করতে হবে। জনগণ কেন রাষ্ট্রকে সংস্কৃতবান হতে বা এই যে মানে নাগরিকমুখী হতে বাধ্য করতে পারলো না? এটা তো আমরা ওই ছেড়ে দিয়েছি, তো আমরা আচ্ছা। মনে করেছি যে 16ই ডিসেম্বরেই আমরা আমাদের অর্জন শেষ হয়ে গেছে। তারপরে কিন্তু 44 বছর পার হয়ে গেল। আমরা পাকিস্তানের অধীনে কত বছর ছিলাম? 23 বছর। জি। তো ওই 23 বছরের যে দুঃস্বপ্ন সেইটাকে আমরা স্মরণে আছে, কিন্তু গত 44-45 বছরে তো আমরা নতুন স্বপ্নের জায়গা তৈরি করতে পারিনি এই বাংলাদেশে। তাই তৈরি করতে পারলাম না এই জন্য যে আমরা ওই মুক্তির যে সংগ্রামটা সেইটাকে এগিয়ে নিয়ে যেতে পারলাম না। এবং সংস্কৃতির মুক্তি হলে আশপাশের মুক্তিগুলো হবে। সংস্কৃতি মুক্তিটাই আসল, এবং আসল। সংস্কৃতির মুক্তিতেই কিন্তু আপনি রাজনৈতিক যিনি মুক্তি, সংস্কৃতিবান তিনি ভালো রাজনীতিক হবেন, তিনি হ্যাঁ। ভালো ব্যবসায়ী হবেন, যদিও ব্যবসায়ীদের এবং না তার ব্যবসার মধ্যেও আচরণে, ব্যবসা তো দরকার হবে, আচরণ একটা মানে একটা একটা সাংস্কৃতিক বোধ থাকবে যে সেটা কেবল রুচির ব্যাপার না, সেটা হচ্ছে এই সংবেদনশীলতা। সংস্কৃতি হ্যাঁ, কিন্তু সংবেদনশীলতা। একবারে ব্যাপার না, সংবেদনশীল মানুষ হিসেবে সে হ্যাঁ, তৈরি, যান্ত্রিক হ্যাঁ। ব্যাপার না। সংস্কৃতিটা সবসময় সৃষ্টিশীল এবং এটা সুতরাং প্রাণবন্ত। স্যার আমাদের মধ্যে এখনো একটি সংস্কৃতি মনস্ক রাষ্ট্র কাঠামোর স্বপ্ন রয়েই যাচ্ছে, বা স্বপ্ন বা দাবি যেটাই বলি না কেন স্যার। হ্যাঁ। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আজকে সময় সংলাপে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।